লিট ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের গল্পের আসরে পড়ে শোনাচ্ছি একটি দেশভাগের গল্প। গল্পটি লিখেছেন অন্নদাশঙ্কর রায়। গল্পের নাম সবার উপর মানুষ সত্য। বৌদিদি বললেন, দেখলে তো ভাই তোমার দেশের ধারা। একটু ফ্যান দাও, দুটি ভাত দাও করে লক্ষ লক্ষ মহাপ্রাণী প্রাণ বিসর্জন করল, কিন্তু দেশের জন্য নয়। এই মানুষগুলো যদি মরণ ধ্রুব জেনে দেশের নামে মরত, তাহলে কি একটা বিপ্লব? দাদা বললেন, চুপ চুপ চুপ। এই বলে তিনি জানালাগুলো বন্ধ করে দিলেন, দিয়ে বিদ্যুতের পাখা খুললেন। আমার গলা চেপে ধরেছিল কি একটা শক্তি। বন্ধ ঘরেও আমার কণ্ঠের কুণ্ঠা দূর হলো না দেখে দাদা বললেন, গরমে তোমার খুব কষ্ট হচ্ছে না? আমি বললাম, কষ্ট হচ্ছে, কিন্তু গরমে নয়, অন্য কোনো কারণে। বৌদিদি বললেন, শুনতে পাই? আমি বললাম, একটা গল্প মনে পড়েছে, শোনাব? বৌদিদি বললেন, নিশ্চয়। দাদা তখন জানালাগুলো খুলে দিয়ে বললেন, যাক, গল্প বাঁচা গেল। আমারও গলা খুলল। আমি যেদিন কলেজে ভর্তি হই, আমার সঙ্গে একই ক্লাসের ভর্তি হয় বুকু বিশ্বাস। তার ভালো নাম বিরাজমোহন। প্রথম দিন থেকেই আমাদের হৃদ্যতা জন্মায়। তার কারণ বোধ হয় এই যে আমরা দুজনেই সেকেন্ড ডিভিশনে পাশ করি, অথচ আমাদের পাওনা ফার্স্ট ডিভিশনের চেয়েও বেশি। তখন জোর করে অসহযোগ আন্দোলন চলছিল। আমরা পড়াশোনা করিনি। পরীক্ষাটা দিয়েছিলাম গুরুজনের অপরাধে। আমরা যে দেশের জন্য সেকেন্ড ডিভিশনের চুলকালি মেখেছি, আমাদের এই ত্যাগ আর কেউ স্বীকার করতো না। করতুম আমরা দুজন, কিন্তু আমাদের দুজনের স্বভাব ছিল দুরকম। বুকু ছিল এক নম্বর আলাপনবিশ, আর আমি তো চিরকাল মুখ চোরা। বুকু আমার কাছ থেকে ক্রমে দূরে সরে যেতে লাগলো। আমিও তার অভাবে ম্রিয়মান হলাম না, কারণ আমাকে উঠে পড়ে সেকেন্ড ডিভিশনের কালিমার্কস কালন করতে হচ্ছিল। একদিন শুনলাম বুকু দেশবন্ধুর ডাক শুনে স্বরাজ মন্দিরে গেছে, তার মানে শ্রীগড়ে। নিজের জন্য আমি লজ্জাবোধ করলাম, বুকুর জন্যে গর্ব। বিলেতে আবার আমাদের দেখা। সেখানে তার আরেক মূর্তি। দেশে যখন ছিল তখন তার চুল ছিল উস্কো খুস্কো, ভাঙা চশমা। তাই পরে সে হকি খেলতো দারুণ। বয়স্করা আদর করে ডাকত, বুকু বাবু। বুকু নয় বাবু, বাবু নয় বাপ। পরনে বেশিরভাগ বিলেতে সে পুরোদস্তুর সাহেব। সে যখন খেলার পোশাক পরে টেনিস খেলতে যেত, তখন তাকে ভারতবর্ষের কোনো রাজকুমার বলে ভ্রম হতো। চাণক্য পণ্ডিত যাই বলুন না কেন, বিদ্বান সর্বত্র পূজা পায় না একালে, পায় খেলোয়াড়। আমার অনুযোগের উত্তরে বুকু বলতো, দেখো হে, আমি যে ওদের সঙ্গে এত বেশি মিশি, তার কারণ কি এই যে ওরা ইংরেজ? না, ওরা মানুষ। মানুষের জাত আছে, কিন্তু সে জাতের চেয়েও বড়। ধর্ম আছে, কিন্তু সে ধর্মের চেয়েও বড়। রং আছে, কিন্তু সে রঙের চেয়েও বড়। একটা আস্ত মানুষ যখন আমার সামনে এসে দাঁড়ায়, তখন আমার মনেই থাকে না সে ইংরেজ, আমি বাঙালি। সে খ্রিস্টান, আমি হিন্দু। সে মানুষ, আমিও তাই। আচ্ছা, আমি কি তোমাদের সঙ্গে কম মিশি?
সে কথা ঠিক। বুকু যে আমাদের উপেক্ষা করত তা নয়। ওর আপন পর ভেদ কিছু ছিল না, আমাদের ছিল। আমরা ওকে ভুল বুঝতুম, বলতুম বুকুটা বিলিতে এসে বকে গেছে, দেশপ্রেমিক না হয়ে বিশ্বপ্রেমিক হয়ে গেছে। দেখা হলে খেপিয়ে বলতুম, কি হে বিশ্বপ্রেম বিশ্বাস, আজও কেমন? বুকু বলতো, হা হে দেশপ্রেম রায়, আমি ভালো। বুকু ফিরল ব্যারিস্টার হয়ে, বসলো পাটনায়। আমি থাকি বাংলাদেশে। দেখা যায় না। ভেবেছিলাম বুকু তেমনি সাহেব আছে, কিন্তু অবাক হলাম যখন শুনলাম সে আইন অমান্য করে জেলে গেছে। আবার ওর জন্য গর্ববোধ করলাম। জেল থেকে বেরিয়ে বুকু যা পসার জমিয়ে তুলল তা প্রশ্নাতীত। পাটনা থেকে যারা আসতো তারা বলতো বুকু বেশ গুছিয়ে নিয়েছে। নামে বুকু হলে কি হয়, শুনতুম সে তেমনি দিলদরিয়া, তেমনি মিশুক। বিয়ে করেনি, রোজগার যা করে তা দুহাতে ওড়ায়। তার বাড়িতে নানা জাতের নানা ধর্মের লোক খায়, শোয়, মাসের পর মাস কাটায়। কাউকে একবার পেলে সে ছাড়ে না। তা তিনি মহাত্মা গান্ধী হন আর জনাব জিন্নাই হন। আইয়ে হজরত, তশরিক লইয়ে, এই ছিল তার অনবরত মুখে লেগে। অথচ পলিটিক্সে সে ছিল বামপন্থী। একথা সে সভা সমিতিতে স্পষ্ট জানিয়ে দিত। তার সহকর্মীরা ক্ষুণ্ণ হলে বলতো, ইন্টারন্যাশনাল সোশ্যালিজম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিজমের চেয়েও বড়। এমন যে বুকু তার এক অতি প্রিয় ইংরেজ বন্ধু ছিলেন, নাম জেনিংস। তিনি লন্ডনের এক খবরের কাগজে কাজ করতেন। বুকু তাকে বিলেত ছাড়বার আগে আমন্ত্রণ করে এসেছিল, পরে অনেকবার এদেশে আসতে লিখেছিল। তিনি আসবার সুযোগ পাননি। সুযোগ পেলেন এই যুদ্ধের মাঝখানে। ক্রিপস যখন ভারতবর্ষে এলেন মীমাংসার প্রস্তাব নিয়ে, জেনিংস এলেন বিশেষ সংবাদদাতা রূপে। তারপর ক্রিপসের বিদায়ের পর এদেশে থেকে গেলেন অবস্থা পর্যবেক্ষণ করতে। বুকু তাকে পাটনায় এনে পুরো 15 দিন ধরে রাখল। রাজনীতি সম্বন্ধে তার নিজের বলবার ছিল অনেক। পাটনা থেকে তিনি কলকাতা গেলেন, কলকাতা থেকে আবার কয়েক জায়গায়। এরপর পাটনায় ফিরলেন বুকুর কাছ থেকে বিদায় নিতে। এবার কিন্তু তার ওখানে উঠলেন না, উঠলেন এক ইংরেজের বাড়ি। বুকু বলল, কেন বলো তো? তিনি বললেন, আমি কি বলতে বাধ্য? বুকু বলল, না না, বাধ্য হবে কেন, কাজ নেই বলে। তিনি গাঢ়চড়ো বললেন, আমার দোষ নেই, কিন্তু কার দোষ তাও আমি বলবো না। কিছু মনে করো না বুকু। কিছু মনে করব না ফিল। তাদের দেখাশোনা সমানে চলল, কিন্তু কোথায় যেন খচখচ করছিল। একদিন কথাবার্তায় ধরা পড়ল। জেনিংস বললেন, তোমাদের নেতারা যে ধুয়ো ধরেছেন ভারত থেকে চলে যাও, সত্যি যদি আমরা চলে যাই তখন কি হবে? আপনাকে রুখবে কে? বুকু বুঝিয়ে বলল, জাপানকে রুখতে হলে সর্বপ্রথম চাই দায়িত্ববোধ। নানা কারণে দেশের লোক দায়িত্ব নিতে চায় না। যাতে তারা দায়িত্ব নেয় সেই জন্য দরকার দায়িত্বের হস্তান্তর। ভারত থেকে চলে যাও বলতে এইটুকুই বোঝায়, এর বেশি নয়। বেশ তো, দায়িত্ব নাও, কিন্তু দায়িত্ব পালন করতে পারবে? যদি এত সোজাই হতো তবে চীন কেন নাজেহাল হলো? তাহলে একবার চেষ্টা করে দেখতে দোষ কী? ওসব এক্সপেরিমেন্টের সময় নেই বুকু। যারা দায়িত্ব পালন করতে জানে তাদের বিদায় দিয়ে তোমাদের লাভের মধ্যে হবে 2-3 মাস স্বাধীনতা,
তারপর 2-3 বছর পরাধীনতা। বুকু মনে মনে জ্বলছিল। বুকু বলল, কে জানে, হয়তো আমরা 2-3 বছর স্বাধীন থেকে যেতে পারি। আমাদের বিনা সহায়তায়, তোমাদের বিনা সহায়তায়। ননসেন্স। আমি ভেবেছিলাম তুমি একজন রিয়ালিস্ট। তিনি রেগে গেলেন। চীনেদের তবু চিয়াং কাইশেকের মতো সেনাপতি আছে, তোমাদের কি আছে? বুকু বলল, পণ্ডিত নেহেরু। ওহ, সেই মহাপণ্ডিত। এমন সুরে বললেন যেন কোনো এক টুলের পণ্ডিতের কথা হচ্ছে অবজ্ঞার সুরে। বুকু আর আত্মসংবরণ করতে পারল না, বলে উঠল, কই কোনোদিন তো শুনিনি স্ট্যালিন রণশিক্ষা করেছেন। তা সত্ত্বেও মাস্টার স্টালিন বলে করজোরে উপাসনা করছেন যারা, তারা কি একবার ভুলেও জেনারেল নেহরু বলতে পারেন না? জেনারেল নেহরু। জেনিংস ব্যঙ্গ করলেন। তাহলে প্রথম দিনই পরাজয়। মাই ডিয়ার রোকো, আমি ভেবেছিলাম তুমি একজন রিয়ালিস্ট। বুকু পাল্টা শুনিয়ে দিল, মাই ডিয়ার ফিল, আমি রিয়েলাইজ করেছি যে তুমি একজন ইম্পেরিয়ালিস্ট। হাতে হাত মিলিয়ে ফিলিপ বললেন, মাফ করো যদি রূঢ় হয়ে থাকি, কিন্তু আমি বুঝতেই পারছি না কি করে তোমরা আমাদের ছেড়ে একটা দিনও বাঁচবে। সেজন্য সন্দেহ হয় তোমাদের মতলব জাপানের সঙ্গে রফা করা। বুকু হাত ছাড়িয়ে নিল, তাচ্ছিল্যের সুরে বলল, গুড বাই। কিছুদিন পর আগস্ট মাস এলো। ধরপাকড় শুরু হলো। গ্রেপ্তার হলো বুকু। তারপরে সব জায়গায় তার অটল, তার বিবরণ দিয়ে কাজ নেই। শুধু বললে যথেষ্ট হবে যে আমাদের দুজনের বন্ধুত্ব হরদেব সিং জনতার হাতে নিষ্ঠুরভাবে নিহত হলেন, এবং আরও কয়েকজন বন্ধু আর একটু হলেই সপরিবারে নিহত হতেন। তখন থেকে তারা এমন চটে রয়েছেন যে গান্ধীর নাম শুনলে হিংসার গন্ধ পান এবং কংগ্রেসের নাম শুনলে ষড়যন্ত্রের। নেতারা জেলে আছে বলেই তারা নিরুদ্বেগে আছেন। তবে একথাও তারা বলে থাকেন যে ঘাট মেনে ঘরে ফিরে আসাই হয়তো সুবুদ্ধি। বুকু তো ছাড়া পেয়ে বোকা বনে গেল। করবার নেই কিছু, অথচ সবাই বলে কিছু একটা করুন বুকুবাব। রুকুর শরীর ভালোই ছিল, তবু কাগজে ছাপিয়ে দিল যে অনেক রকম রোগ রয়েছে, হাওয়া বদলের জন্য হিমালয়ে যেতে হবে, জমালয়ের চেয়ে হিমালয় শ্রেয়। তাই তার অনুবর্তীরা চুপ করে। যাবার উদ্যোগ আয়োজন চলছে। এমন সময় তার অতিথি হলেন এক মুসলমান বন্ধু, আলী জামান। তিনি ভারত সরকারের কোনো এক ডিপার্টমেন্টের কাজ করেন, ভারতময় ঘুরে বেড়ান। আলী যেমন আমাদের লোক, বুকুও তেমনি। তিনি 4 দিনের জায়গায় 8 দিন থামলেন। সেও যাত্রার দিন পিছিয়ে দিতে লাগল। মনে হলো বায়ু পরিবর্তনের প্রয়োজন হবে না, আড্ডা দিয়ে ও খানাপিনা করে তার আয়ু পরিবর্তন হবে। কিন্তু কপাল মন্দ। ঠিক এমন সময় গান্ধীজি অনশন করলেন, আর বুকুরও অনশনে অরুচি এলো। ওদিকে আলীও আমোদ ফুলে বিমর্ষভাবে বসে রইলেন। গান্ধীর উপরে উনি যে খুব প্রসন্ন ছিলেন তা নয়, কিন্তু গান্ধী চলে যাবেন, ভারতবর্ষ থাকবে, এ কথা কল্পনা করতেই ওর চোখে জল আসে। বুকুকে বললেন, যতই দোষ করুন, আমরা কি তাকে ছেড়ে থাকতে পারি? খালাসের হুকুম যখন হলো না, তখন বুকু ভেঙে পড়ল অবধারিত মৃত্যু শোকে। যদিও সে কতবার সন্দেহ করেছে যে গান্ধী ধনিকদের মিতা, শ্রমিকদের কেউ নয়,
আর আলী তার বন্ধুকে ফেলে পাটনা থেকে প্রয়াণ করলেন না। ওকে সঙ্গ দেবার জন্যে আর কিছু দিন থামলেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে ধুমুদ্গার করলেন, বুকুর চেয়ে অনেক বেশি। 1 টিন সিগারেট 1 ঘন্টায় খতম। কিন্তু শেষ পর্যন্ত যা বললেন তাতে বুকুর পিলে চমকালো। পাকিস্তান, পাকিস্তান ছাড়া উপায় নাই। ইয়ার, ও কথা কি করে আসে? কি করে আসে? আজ যদি হিন্দু মুসলমান এক বাক্যে বলতো গান্ধীজির মুক্তি চাই, তাহলে তাকে বেঁধে রাখত কার এত সাধ্য? বলে না কেন তবে? কেন বলবে? পাকিস্তান ফেলে তো বলবে। বুকো তখন হতবাক। তুমি বোধহয় ভাবছো মুসলমানরা এমন দুর্দিনেও দৌড় হাঁকে। কিন্তু ভুলেও যেও না, তোমরাও ইংরেজের দুর্দিনে দৌড় হেঁকেছিলে। ভারত থেকে চলে যাও। পলিটিক্সের দস্তরে এই কী করা যায়? বুকু বলল, পলিটিক্সের কি বুঝো? আমরা দৌড় হেঁকেছি না দেশকে বাঁচাতে চেয়েছি তার উত্তর দেবে ইতিহাস। তর্ক বেঁধে গেল। আমি বললাম, বড়ি আফসোস কি বাত, গান্ধী মরে যাবেন তবু আমাদের পাকিস্তান দিয়ে যাবেন না, এমন গো। কি করে হিন্দু মুসলমান এক হবে? কি করে ইংরেজদের তাড়াবে? মুঝকো তো মালুম হতা হই কি আজাদি করি হে নেহি মিলেগি। কিন্তু পাকিস্তান নিয়ে তোমরা রাখবে কেমন করে? জাপানিরা যদি একদিক থেকে আসে আর রাশিয়ানরা আরেক দিক থেকে। হাসালে ইয়ার, করে আলী হেসে উঠল। হিন্দু মুসলমানের যদি মেল থাকে তবে তোমাদের সিপাহীরা আমাদের জন্য লড়বে, যেমন মার্কিন সিপাহীরা লড়েছে ইংরেজদের জন্য। মার্কিনরা যদি উত্তর আফ্রিকায় লড়তে পারে, হিন্দুরাও পারবে বেলুচিস্তানের ও আসামে। বকু বলল, তা ঠিক, কিন্তু দেশটাকে দুভাগে ভাগ করলে হিন্দুদের দিল জখম হবে। লড়তে হবে। লড়তে ওদের জোর থাকলে তো লড়বে। তোমরা আমাদের দিল জানো না ইয়ার। তখন আলী হাল ছেড়ে দিয়ে বললেন, তাহলে গান্ধীজিকে বাঁচাতে পারা যাবে না, আজাদিরও আশা নেই। এবার বুকু পুনরুক্তি করে বলল, জেনিংস যা বলেছিলে তার। মাই ডিয়ার আলী, ভেবেছিলাম তুমি একজন রিয়ালিস্ট। আলী উত্তর দিলেন, তুমি দেখছি ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টদের জুনিয়র পার্টনার হিন্দু ইম্পেরিয়ালিস্ট। বুকুর ইচ্ছে করল সীতার মতো কেঁদে বলতে, মা ধরুণী দ্বিধা হও, কিন্তু সে একটি কথা কইল না। কথা কোয়া বন্ধ করে দিল। বুকু যে সময় আলমোড়া যায় তার মাসখানেক পরে আমিও। এসব তার কাছে শেখানির শোনা। হাতে বিশেষ করে কাজ ছিল না, আমরাও ছুটি। বুকুকে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এখন কি তুমি বিশ্বাস করো যে মানুষ তার জাতের চেয়েও বড়, ধর্মের চেয়েও বড়? বিশ্বাস করতে চাই, কিন্তু করতে দেখে। বুকু ক্ষুব্ধ স্বরে বলে, মানুষ বলে যাদের ভালোবাসতাম তাদের একজন ম্যান, ইংলিশ ম্যান, আর একজন ম্যান নয়, মুসলমান। সে মুষড়ে পড়ল। আমাদের গল্প শেষ হলে বৌদিদি বললেন, সত্যি আমার মনে হয় স্বাধীনতা কোনোদিন মিলবে না, নলি এত বড় মনন্তর মাথার উপর বসিয়ে দিয়ে যায়। আমরা যে অসহায়কে সে অসহায়। দাদা বললেন, চুপ। তিনি জানালার দিকে তাকালেন। তার টিকটিকিকে বরফ হয়। আমি বললাম, বৌদি, কোনো ট্র্যাজেডি বলতে পারো? মনন্তর না মনান্তর? দাদা বললেন, আচ্ছা। আমি বলল, আচ্ছা, নিশ্চয়ই মনন্তর। না বৌদি, 5 কোটি ইংরেজ আর 10 কোটি মুসলমানের সঙ্গে 30 কোটি হিন্দুর মন মিলছে না। কোনোদিন মিলবে তার লক্ষণ দেখছি না। ঠিক এমনই মনান্তর থেকে এসেছে এই যুদ্ধ। 30 বছর ধরে ধোঁয়াতে ধোঁয়াতে
আগুন জ্বলে উঠল একদিন, কবে নিবে তাও জানি না। একটা নিভলেও নিষ্কৃতি নেই বৌদি, আরেকটা পূর্বাভাস দেখছি। দাদা শিউরে উঠলেন। বৌদি বললেন, তুমিও যেমন। থাক বৌদি, আপনাদের সুখ স্বপ্নে বাদ সাধব না। কিন্তু আমার বন্ধুর সুখ স্বপ্ন ভেঙেছে। সে এখন প্র্যাকটিসে মন দিয়েছে বটে, কিন্তু ভুলতে পারছে না যে মানুষ কোথাও নেই। আছে শুধু ইংলিশম্যান, মুসলমান, জার্মান, জাপম্যান, ব্রাহ্মণ। কোনটা বড় ট্র্যাজেডি? মানুষের অন্তর্ধান নাকি মুসলমানগুলোর? মানুষের অন্তর্ধান নাকি মানুষগুলোর মৃত্যু? ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরে আবার দেখা হবে প্রিয় বন্ধুরা। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।